আসসালামু আলাইকুম। গল্পতরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। পাঠে আছি আমি রাজ। আজ পড়ছি হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনী 'ওমেগা পয়েন্ট' এর ৪র্থ পর্ব। রেফ আকাশের দিকে তাকালো। আকাশ ঘন কালো হয়ে আছে। যে কোনো সময় বৃষ্টি নামবে। এই আকাশ পর্দার তৈরি নকল আকাশ না, আসল আকাশ। বৃষ্টি যখন নামবে তখন শরীর ভিজে যাবে। দীর্ঘদিন বৃষ্টিতে ভেজা হয় না। রেফ মনে প্রাণে চাইছে আকাশ ভেঙে বৃষ্টি নামুক। সে দাঁড়িয়ে আছে হাইওয়ের পাশে। হাইওয়েটা জংলা মতো জায়গা দিয়ে গিয়েছে। পাহাড়ি জংলা জায়গা। পৃথিবীতে বিবর্তন প্রক্রিয়ায় মানব সমাজ শুরু হওয়ার আগে আগে যে ধরনের অরণ্য ছিল, এই অরণ্যও সেরকম। এইসব গাছপালা জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় তৈরি। বিজ্ঞানীরা পরীক্ষামূলক কিছু নিশ্চয় করছেন। নানান জায়গায় নানা ধরনের পরীক্ষা চলছে। রেফ আবারও আকাশের দিকে তাকালো। মেঘ ঘন হয়ে আসছে। এই মেঘমালাও কি পরীক্ষার অংশ? সেই সম্ভাবনা আছে। বিশাল এই প্রাচীন অরণ্যের গাছপালার জন্যে প্রচুর বৃষ্টি দরকার। প্রয়োজন মতো বৃষ্টির জন্যে দরকার মেঘ। কোনো একদিন এই পরীক্ষা শেষ হবে। বিজ্ঞানীরা গাছপালা নষ্ট করে ফেলবেন। হয়তো ঠিক এই জায়গাতেই মরুভূমি তৈরি হবে। বালিয়াড়ির উপর দিয়ে ঝড়ের গতিতে বইবে মরুবায়ু। কিংবা বরফ ঢাকা অঞ্চল তৈরি হবে। পেঙ্গুইনের ঝাঁক গম্ভীর ভঙ্গিতে ঘুরে বেড়াবে। নতুন কোনো এক্সপেরিমেন্ট। রেফ, আমার কথা শুনতে পাচ্ছ? রেফ চমকালো। তবে প্রথমবার যেভাবে চমকেছিল সেভাবে চমকালো না। কেউ একজন তার সঙ্গে কথা বলছে। কথা বলছে ঠিক তার মাথার ভেতরে। মনে হচ্ছে সর্ষের দানার মতো ছোট্ট কোনো মানুষ তার মস্তিষ্কের ভাঁজে শুয়ে আছে। তার হাতে মাইক্রোফোন। সে কথা বলছে মাইক্রোফোনে। অবিশ্বাস্য এই ব্যাপার সকাল থেকে ঘটছে। মাথার ভেতরে যে কথা বলছে সেই তাকে এই প্রাচীন অরণ্যে পথ বলে বলে নিয়ে এসেছে। ব্যাপারটা তার মানসিক ব্যাধির একটা অংশ হতে পারে। সে হয়তো সেনিটোরিয়ামে তার বিছানায় শুয়ে আছে। আধো ঘুম আধো জাগরণের মধ্যে আছে। বাকিটা তার মস্তিষ্কের কল্পনা। উত্তপ্ত অসুস্থ মস্তিষ্ক অনেক অদ্ভুত ঘটনা ঘটায়। রেফ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি। পরিষ্কার শুনতে পাচ্ছ? হ্যাঁ, পরিষ্কার শুনতে পাচ্ছি। যা ঘটছে তা নিয়ে তুমি কি মানসিকভাবে বিপর্যস্ত বোধ করছো? আমি এমনিতেই মানসিকভাবে বিপর্যস্ত। মানসিক রোগগ্রস্ত হিসেবে আমার চিকিৎসা চলছে। আমার ধারণা আমি সেনিটোরিয়ামে আমার নিজের বিছানায় শুয়ে আছি। যা ঘটছে সবই কল্পনা। এরকম ভেবে তুমি যদি মানসিকভাবে স্বস্তি পাও তাহলে তাই ভেবে নাও। এই মুহূর্তে মাথা ঠান্ডা রাখা তোমার জন্য খুবই প্রয়োজন। আপনি কে? আমি ভবিষ্যতের মানুষ। অনেক দূরের ভবিষ্যৎ থেকে তোমার উপর কাজ করছি। ও, আমরা তোমাকে সাহায্য করতে চেষ্টা করছি। সরাসরি সাহায্য করা সম্ভব হচ্ছে না। তুমি নিজের বুদ্ধি বিবেচনা প্রয়োগ করো। আমার বুদ্ধি বিবেচনা কাজ করছে না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে খোঁজা হচ্ছে। অনুমান করছি। তোমাকে পালিয়ে থাকতে হবে। কোথায় পালাবো? চিন্তা করো, ভেবে বের করো। আমরা অতি দূর ভবিষ্যতের মানুষ। এত দূর থেকে আমরা তোমার অবস্থা বুঝতে পারছি না। আমি কি আমার নিজের বাড়িতে ফিরে যাবার চেষ্টা করব? নিশ্চয়ই কেউ ভাববে না যে আমি নিজের ঘরে চলে যাব। বাইরে তালা বন্ধ করে ঘরে বসে থাকতে পারি। বুদ্ধি খারাপ না। তবে তোমার খাদ্যের প্রয়োজন হবে। খাবারের জন্যে তোমার বাইরে যেতে হবে। তাছাড়া তোমার ঘরে এর মধ্যেই রক্ষী রোবট পাঠিয়ে দেওয়ার কথা। ঠিকই বলেছেন। এখন কি করব? এমন কোথাও তোমাকে আশ্রয় নিতে হবে যেখানে কেউ তোমাকে খোঁজ করার কথা ভাববে না। সেই জায়গাটা কোথায়? বিজ্ঞান কাউন্সিল প্রধান ইমরানটির বাড়ি। সর্বনাশ! সেখানে কিভাবে যাব? আমরা তোমাকে সাহায্য করব। সাহায্য করুন। এই মুহূর্ত থেকে তুমি কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটের ভূমিকা অভিনয় করা শুরু করো। এই রোবটগুলি হিউম্যানয়েড। দেখতে অবিকল মানুষের মতো। আমার পোশাক রোবটদের মতো না। রোবটদের বিশেষ কোড নাম্বার আছে। স্ক্যানারে এই কোড ধরা যায়। তাছাড়া আমার চেহারার ব্যাপার তো আছেই। আপনারা কি আমার চেহারা পাল্টে দিতে পারবেন? আমাকে কোড নাম্বার দিতে পারবেন? আমাকে পোশাকের ব্যবস্থা করে দিতে পারবেন? পারবো না। তাহলে? আমরা মানুষের মস্তিষ্কের ভেতর সরাসরি কাজ করতে পারি। মস্তিষ্কের নিউরন কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারি। যারা তোমার কাছে আসবে তারা তোমাকে রোবট ভাববে। তোমার চেহারা তারা দেখবে না। তারা অন্য চেহারা দেখবে। মানুষের ব্যাপারে আপনারা এই কাজটা হয়তোবা করতে পারতেন। কিন্তু একজন রোবট যখন আসবে তখন?
রোবটদের মস্তিষ্ক নেই, নিউরন কারেন্ট নেই। ওদের চোখকে ফাঁকি দেবেন কিভাবে? ওদের চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। কাজেই তোমাকে অতি দ্রুত পৌঁছে যেতে হবে ইমরানটির বাসভবনে। উনি রোবট ঘৃণা করেন। তার বাসভবনে কোনো রোবট নেই। একবার ওনার বাসভবনে পৌঁছানোর পর তুমি নিশ্চিন্ত থাকতে পারো। তোমার হাতে একটা অস্ত্র দেখতে পাচ্ছি। এটা কি অমিক্রন গান? আমি জানি না এটা কী অস্ত্র। শেফ আমাকে এটা দিয়েছে। তোমার হাতের অস্ত্রটা অমিক্রন গান। ইমরানটিকে হাতের মুঠোয় রাখতে হলে এই অস্ত্র লাগবে। ইমরানটিকে আমি কি বলবো? তার কাছে তুমি তোমার সত্যি পরিচয় দেবে। সত্যি পরিচয় দেব? হ্যাঁ। দয়া করে বলুন তো, আমার সত্যি পরিচয়টা কি? তোমার সত্যি পরিচয় হচ্ছে তুমি অতি গুরুত্বপূর্ণ একটা পরীক্ষার অংশ। পরীক্ষাটা কে করছে? পরীক্ষাটা করছে ওমেগা পয়েন্ট। ওমেগা পয়েন্ট কি? ওমেগা হলো মানবজাতির সর্বশেষ অবস্থা, পূর্ণ জ্ঞান। কিছুই বুঝতে পারছি না। আমরাও বুঝতে পারি না। আমরা যা অনুভব করি তা হচ্ছে মানব সম্প্রদায়ের জ্ঞান-বিজ্ঞান ধাপে ধাপে অগ্রসর হচ্ছে। একসময় মানুষ সবকিছুই জেনে যাবে। সৃষ্টি চলে আসবে তার হাতের মুঠোয়। এই পর্যায়টিকেই বলা হচ্ছে ওমেগা পয়েন্ট। বুঝতে পারছি না। আমরাও বুঝতে পারি না। বোঝার চেষ্টাও করি না। আমরা ধরে নিচ্ছি ওমেগা পয়েন্ট তোমাকে দিয়ে একটা পরীক্ষা শুরু করেছে। আমাদের দায়িত্ব হলো এই পরীক্ষা যেন ঠিকমতো শেষ হতে পারে সেই বিষয়ে সাহায্য করা। আমরা সেই চেষ্টাই করছি। আমি তাহলে একটা গিনিপিগ? হ্যাঁ, তুমি একটা গিনিপিগ। গবেষণায় একটা গিনিপিগের মৃত্যু হলে অন্য গিনিপিগ ব্যবহার করা হয়। আমার ক্ষেত্রেও কি সেই ব্যবস্থা? হয়তোবা। আমরা জানি না। আকাশের দিকে তাকিয়ে দেখো। বৃষ্টি নামছে। হ্যাঁ, বৃষ্টি নামছে। এখন বলো, গিনিপিগকে কি করতে হবে? তুমি বৃষ্টির মধ্যে হাইওয়েতে দাঁড়িয়ে ভিজতে থাকবে। কিছুক্ষণের মধ্যেই রক্ষী বাহিনীর একজন কর্মকর্তা এই পথে আসবেন। তার সাহায্যে তুমি ইমরানটির বাসভবনে পৌঁছবে। তোমাদের সঙ্গে আমার যোগাযোগ থাকবে। শুধু প্রয়োজনের সময় আমরা যোগাযোগ করব। তোমাদের একটা শেষ কথা বলতে চাচ্ছি। বলো। আমি নিশ্চিত যা ঘটছে সবই আমার কল্পনা। আমি একজন মানসিক রোগী। আমার উত্তপ্ত মস্তিষ্ক এসব কল্পনা করছে। হতে পারে। কল্পনাকে তার পথে যেতে দাও। তুমি হাইওয়েতে গিয়ে দাঁড়াও। মনে রেখো, তোমার ভাবভঙ্গি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটদের মতো। কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন রোবটরা কেমন আমি জানি না। আমি রোবট না, আমি মানুষ। আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। রেফ অনেকদিন এমন বৃষ্টি দেখেনি। শুধু বৃষ্টি না, বৃষ্টির সঙ্গে বাতাস দিতে শুরু করেছে। মনে হচ্ছে যে কোনো সময় মাথার উপর গাছের ডাল ভেঙে পড়বে। রেফ গাছের নিচ থেকে সরে এলো। ঢালু জায়গা দিয়ে তাকে নামতে হবে। হাইওয়েতে নামতে হলে অনেকখানি পথ তাকে নামতে হবে। জুতা ভর্তি হয়ে যাচ্ছে কাদায়। পা টেনে টেনে হাঁটতে কষ্ট হচ্ছে। বৃষ্টির পানি অস্বাভাবিক ঠান্ডা। তার সারা শরীর ঠকঠক করে কাঁপছে। শীতল বাতাসে শরীরের হাড় পর্যন্ত কাঁপছে। কোনো একটা গরম বিছানায় গাঢ় হলুদ রঙের কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারলে কত চমৎকারই না হতো। এই ভাবতে ভাবতে রেফ নামছে। হাইওয়েকে আগে যত কাছে মনে হচ্ছিল, এখন তত কাছে মনে হচ্ছে না। এখন মনে হচ্ছে হাইওয়েটা মরীচিকার মতো। সে যতই কাছে যাচ্ছে, হাইওয়ে ততই সরে যাচ্ছে। একজন মানুষের পক্ষে যতটুকু বিরক্ত হওয়া সম্ভব, এমরানটি তার চেয়েও বিরক্ত হলেন। বিরক্তি প্রকাশ করলেন না। তার মুখ আগে যেমন হাসি হাসি ছিল, এখনো হাসি হাসি আছে। তিনি তার বাড়ির দক্ষিণের জানলার কাছে চেয়ার টেনে বসেছেন। পর্দা সরিয়ে বৃষ্টি দেখছেন। তার বাড়ি এই সময়ের অন্য বাড়িগুলির মতো না। বাড়ির দেয়াল সত্যিকার কাঠের তৈরি। চেয়ার টেবিল সবই কাঠের। এই সময়কার বাড়িঘর আসবাবপত্র সবই কম্পিউটার নিয়ন্ত্রিত। এই উদ্ভিদ অজৈব যৌগিক অণুকে অতি দ্রুত ঘনীভূত করে যে কোনো রূপ দেওয়া যায়। কম্পিউটারের নির্দেশে মুহূর্তের মধ্যে একটা কাঠের ইজি চেয়ার হয়। আবার সেই ইজি চেয়ারকে স্বচ্ছ পালসিক চেয়ারও রূপান্তরিত করা যায়। পালসিক চেয়ার হলো শরীর সংবেদনশীল চেয়ার। শরীর যেভাবে চায় চেয়ার সেইভাবে তার রূপ পাল্টায়। এমরাটি রোবট পছন্দ করেন না। ট্রেসমোনোর আসবাবপত্র পছন্দ করেন না। তার বাড়ির জানলায় ত্রিমাত্রিক আলো প্রতিফলন ক্ষমতা সম্পন্ন পর্দাও নেই। কাজেই তাকে নকল দৃশ্যও দেখতে হয় না। কাঠের চেয়ারে বসে তিনি যে দৃশ্য এখন দেখছেন, সেই দৃশ্য ১০০ ভাগ খাঁটি দৃশ্য। এমন কিছু সুন্দর দৃশ্য না। কিন্তু তার দেখতে খারাপ লাগছে না। বরং বেশ ভালো লাগছে। প্রচুর বিদ্যুৎ চমকাচ্ছে। তিনি বিদ্যুৎ চমকের হিসাব রাখার চেষ্টা করছেন। একবার বিদ্যুৎ চমকাচ্ছে আর তিনি মনে মনে গুনছেন ১৭, ১৮, ১৯।
এই সময় তার গোনায় বাধা পড়ল। মেজাজ অসম্ভব খারাপ হলো। তিনি তার সহকারীর দিকে তাকালেন। সহকারী রোবট না, সে সাধারণ একটি মেয়ে। নাম রেলা। চেহারা অতিরিক্ত সাদাসিধা। মনে হয় সারাক্ষণই ভয়ে অস্থির হয়ে আছে। কাজকর্ম যে খুব দক্ষ তাও না। কম্পিউটারে কোনো একটা ফাইল খুলতে বললে সে প্রথমে আতঙ্কে একটু শিউরে ওঠে। তারপর যেভাবে কম্পিউটারের বোতাম টেপে, তার থেকে যে কেউ ধারণা করতে পারে যে সে জীবনে কখনো কম্পিউটারের বোতামে হাত দেয়নি, কিংবা বোতামগুলিতে ইলেকট্রিসিটি পাস করছে। আঙুল ছোঁয়ানো মানেই শক খাওয়া। ফাইলটি একসময় সে অবশ্যই বার করে, ততক্ষণে ইমরানটির ধৈর্যচ্যুতি ঘটে। তবে মেয়েটাকে কিছু বলতে পারেন না। বেচারির চেহারায় কিশোরী সুলভ মায়া আছে। তার চোখ যেভাবে ছলছল করতে থাকে, তাতে মনে হয় কিছু বললেই সে কেঁদে ফেলবে। কাজে মনের বিরক্তি মনে চেপে রাখা ছাড়া পথ থাকে না। মেয়েটিকে বদলে অন্য সহকারী নেওয়ার কথা তিনি অনেক দিন থেকেই ভাবছেন। শুধুমাত্র আলস্যের কারণে নেওয়া হচ্ছে না। তিনি যখন বিদ্যুৎ চমকানোর হিসাব করছিলেন, তখন রেলা তার চেয়ারের পেছনে দাঁড়িয়ে বলল, আপনার সঙ্গে দেখা করতে চায়। এমরাটি মহা বিরক্ত হলেন। বিরক্তির অনেকগুলি কারণ আছে। প্রথম কারণ, তিনি মনের আনন্দে বিদ্যুৎ চমকানো গুনছিলেন, সেখানে বাধা পড়ল। দ্বিতীয় কারণ, মেয়েটি স্পষ্ট করে কিছু বলেনি, আপনার সঙ্গে দেখা করতে চায়। এই বাক্যটি দিয়ে কিছুই বোঝা যায় না। কে দেখা করতে চায়, কেন দেখা করতে চায়। তৃতীয় কারণ, কেউ একজন চাইলেই এমরানটির সঙ্গে দেখা করতে পারেন না। সেক্রেটারি হিসেবে রেলার এই তথ্য জানা থাকা উচিত। চতুর্থ কারণ, তিনি তার বাড়িতে কারো সঙ্গেই দেখা করেন না। তিনি তার বিরক্তি প্রকাশ করলেন না। হাসি মুখে রেলার দিকে তাকিয়ে বললেন, কে দেখা করতে চায়? মানবিক আবেগসম্পন্ন একটি রোবট আপনার সঙ্গে দেখা করতে চায়। তুমি তো জানো আমি রোবটদের সঙ্গে কথা বলি না। জানো নাকি জানো না? জানি, কিন্তু সে বলছে খুব জরুরি। একজন রোবটের সঙ্গে আমার কোনো জরুরি কথা থাকতে পারে না। রেফ নামের যে একজনকে খোঁজা হচ্ছে, এই রোবটটি সেই বিষয়ে আপনাকে তথ্য দিতে চায়। ইমরানটি বিরক্তির চরম সীমায় পৌঁছেছেন। তারপরেও তিনি তার মুখ হাসি হাসি রাখলেন। সেক্রেটারি মেয়েটার দিকে তাকালেন। এই মেয়েটিকে আর রাখা যাবে না। তাকে অতি দ্রুত বিদায় করে দিতে হবে, সম্ভব হলে আজই। এই রোবটটি রেপ সম্পর্কে আমাকে তথ্য দিতে চায়? জি। রেপ সম্পর্কে কোনো তথ্য দিতে চাইলে সে দেবে নগর পুলিশকে, কিংবা মূল কম্পিউটারকে। আমাকে কেন? সেটা স্যার আমি বলতে পারছি না। তবে আপনি চাইলে জিজ্ঞেস করে দেখতে পারি। তোমাকে জিজ্ঞেস করতে হবে না। তুমি তাকে বিদায় হতে বলবে এবং তার নাম্বার রেখে দেবে, যাতে আমি কঠিন শাস্তিমূলক ব্যবস্থা করতে পারি। আপনি তার সঙ্গে দেখা করবেন না? না। কিছু মনে করবেন না স্যার। আমার মন বলছে তার সঙ্গে আপনার দেখা করা উচিত। তুমি তোমার মনকে বিশেষ গুরুত্ব দিও না। তোমার মন এবং বুদ্ধিবৃত্তি তেমন উচ্চ শ্রেণীর না। তুমি কিছু মনে করো না। মাঝে মাঝে সত্যি কথাটা জানা প্রয়োজন হয়ে পড়ে। স্যার আমি জানি আমার বুদ্ধি খুবই কম। আমি জানি আপনি আমাকে যা করতে বলছেন সেটাই আমার করা উচিত। কিন্তু কিন্তু কি? রোবট একটা অমিক্রন গান নিয়ে এসেছে। অমিক্রন গান নিয়ে এসেছে মানে? অমিক্রন গান তুমি চেনো? জি চিনি। রোবটটি আমাকে বলেছে তুমি এমরানটি নামের বুড়োটাকে আসতে বলো। আমার কাছে রেফ সম্পর্কে তথ্য আছে। আমি তার সঙ্গে তথ্য আদান প্রদান করব। বুড়ো হয়তো আসতে চাইবে না। তাকে আমার হাতে অমিক্রন গানটির কথা বলবে। ও সুরসুর করে চলে আসবে। তোমাকে সে এই কথাগুলি বলেছে? জি। এমরাটির কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তার চেনা জগৎ হঠাৎ খানিকটা এলোমেলো লাগতে শুরু করেছে। এই প্রথম তার মনে হলো তিনি নিজেকে যতটা বুদ্ধিমান ভাববেন, তিনি আসলে ততটা বুদ্ধিমান না। তিনি বেশ বোকা। ভালোমতো হিসাব নিকাশ করলে হয়তো দেখা যাবে তিনি রেলা নামের মেয়েটার চেয়েও বোকা। কারণ তিনি নিজে সম্পূর্ণ নিজের ইচ্ছায় তার বাড়িটা এমনভাবে বানিয়েছেন যেন বাড়ির সঙ্গে বাইরের কোনো যোগাযোগ না থাকে। এখন ইচ্ছা করলেও তিনি নগর নিরাপত্তা কর্মীদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন না। তিনি হতাশ ভঙ্গিতে চেয়ার ছেড়ে উঠলেন। সামান্য একটা রোবট অমিক্রন গান হাতে নিয়ে তাকে ভয় দেখাচ্ছে। এমন একটা অবিশ্বাস্য ঘটনা কিভাবে ঘটছে? রেলা ক্ষীণস্বরে বলল, স্যার, আমি কি বাড়ি থেকে গোপনে বের হয়ে নগর নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করব? এমরাটি শান্ত গলায় বললেন, তোমাকে কিছু করতে হবে না। তোমার বুদ্ধিবৃত্তি যে পর্যায়ের, তাতে তুমি ব্যাপার আরও জট পাকিয়ে ফেলবে। রোবটটি সোফায় বসে আছে। তার শরীর ভেজা, জুতায় কাদা লেগে আছে। রোবোটিক্স বিদ্যা অনেক দূর অগ্রসর হয়েছে, তাই রোবটটিকে দেখে বোঝা যাচ্ছে।
মানুষের সঙ্গে তার কোনো রকম প্রভেদ নেই। ঠান্ডায় যে কেঁপে কেঁপে উঠছে তাও বোঝা যাচ্ছে। ঠোঁট পর্যন্ত ঠান্ডায় নীল হয়ে আছে। রোবটের কোলে অমিক্রন গান। এমন ভয়াবহ অস্ত্র নিয়ে প্রকাশ্যে কেউ হাঁটতে পারে? ইমরানটিকে ঘরে ঢুকতে দেখেও রোবটটি উঠে দাঁড়ালো না, সম্মান প্রদর্শনের ভঙ্গি করল না। সে শুধু একটা হাত অমিক্রন গানের উপর রাখলো। ইমরানটি বললেন, কি ব্যাপার? খুব সহজভাবেই বলতে চেষ্টা করলেন। বলতে পারলেন না। তার গলা সামান্য কেঁপে গেল। রোবটটি বলল, ব্যাপার বলছি, আপনি আমার সামনে বসুন। আমি বসবো নাকি দাঁড়িয়ে থাকবো তা আমি ঠিক করব। তোমার ব্যাপারটা কি? আপনাকে আমি বসতে বলছি, আপনি বসুন। যতক্ষণ আমার হাতে অমিক্রন গান থাকবে ততক্ষণ আমার প্রতিটি কথা আপনাকে শুনতে হবে। আপনাকে আমি বসতে বলছি, আপনি বসুন। ইমরানটি বসলেন। তার কপালে সূক্ষ্মভাবে ঘাম জমতে শুরু করেছে। রেলা নামের যে মেয়েটা আছে, খুব সম্ভব সে আপনার সেক্রেটারি। তাকে বলুন আমাকে আগুন গরম কফি বানিয়ে দিতে। শীতে আমি জমে যাচ্ছি। ইমরানটি বললেন, রোবটদের শীতবোধ বা ক্ষুধাতৃষ্ণা থাকে বলে আমি জানি না। তারা শীতবোধ এবং ক্ষুধার অনুকরণ করে। আমার এখানে অনুকরণের প্রয়োজন নেই। আমি অনুকরণ করছি না এবং আমি রোবট নই। আমার নাম রেফ। আমাকেই আপনারা খুঁজছিলেন। ইমরানটি নিজের বিস্ময় গোপন করার চেষ্টা করতে করতে বললেন, আমি কাউকে খুঁজছি না। বিজ্ঞান কাউন্সিলের সভাপতি কাউকে খোঁজে না। নিরাপত্তা কর্মীরা তোমাকে খুঁজতে পারে। এটা তাদের ব্যাপার। আমার কোনো ব্যাপার না। আপনি কি জাগতিক সকল কর্মকাণ্ডের ঊর্ধ্বে? তুমি বোধহয় ভুলে যাচ্ছ, আমি বিজ্ঞান কাউন্সিলের সভাপতি। কিছুক্ষণ পরপরই আপনি এই বাক্যটি বলছেন। কাজে আমি ভুলতে পারছি না। তবে আমি আপনাকে উপদেশ দিচ্ছি, আপনি ব্যাপারটা ভুলে যান। আপনি বিজ্ঞান কাউন্সিলের সভাপতি, আপনি একজন মহাশক্তিধর মানুষ, এটা ভুলে যান। ভুলে যাবার প্রয়োজন কি পড়েছে? হ্যাঁ, প্রয়োজন পড়েছে। আমি অমিক্রন গান হাতে নিয়ে বসে আছি। কিছুক্ষণের মধ্যেই গানটি লক করা হবে। এমরাটির চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি নিজের হৃৎপিণ্ডের ধকধক শব্দ পরিষ্কার শুনতে পেলেন। তার সামান্য বমি ভাবও হলো। তিনি স্বপ্নেও ভাবেননি তাকে এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হবে। অমিক্রন গান একটি ভয়াবহ অস্ত্র। এই অস্ত্রটি কাজ করে নিঃশব্দে। ট্রিগার টিপলে ভয়ঙ্কর বিস্ফোরণ হয় না। প্রচণ্ড শক্তিশালী লেজার রশ্মি সবকিছু লণ্ডভণ্ড করে দেয় না। এই ভয়ঙ্কর মারণাস্ত্র ব্যক্তিবিশেষের দিকে তাক করে লক করে দিতে হয়। যাকে একবার লক করে দেওয়া হয় সে পুরোপুরি অস্ত্রের হাতে বাধা পড়ে যায়। অস্ত্রধারী মানুষ তখন শুধুমাত্র ইচ্ছা প্রকাশ করলেই অস্ত্র কার্যকরী করতে পারে। যাকে লক করা হয়েছে তার তৎক্ষণাৎ মৃত্যু। অমিক্রন গান যিনি লক করেন শুধুমাত্র তিনিই তা মুক্ত করতে পারেন। অমিক্রন গান ধ্বংস করা যায়। সমস্যা একটাই, অমিক্রন গান ধ্বংস মানে যাকে লক করা হয়েছে তারও ধ্বংস হয়ে যাওয়া। এমরানটি নিচু গলায় বললেন, তুমি কি সত্যি সত্যি আমাকে লক করছো? রেফ সহজ গলায় বলল, অবশ্যই। কেন? কারণ আমি আপনার এখানে কিছুদিন লুকিয়ে থাকবো। আপনাকে অমিক্রন লকারে লক না করলে তা সম্ভব হবে না। এখন আপনি নিজেকে বাঁচিয়ে রাখার জন্যেই আমাকে বাঁচিয়ে রাখবেন। আমার মৃত্যু মানেই আপনার মৃত্যু। এমরানটি গলা পরিষ্কার করে বললেন, আমাকে লক করার কোনো প্রয়োজন নেই। তুমি লুকিয়ে থাকতে চাচ্ছ, তোমাকে লুকিয়ে রাখার ব্যবস্থা করা হবে। আমি তোমার বিষয়ে যথেষ্ট আগ্রহ বোধ করছি। রেফ বলল, আপনি যদি বুদ্ধিমান মানুষ হতেন তাহলে আমার ব্যাপারে অবশ্যই আগ্রহ বোধ করতেন। সমস্যা হচ্ছে আপনি বুদ্ধিমান না। আপনি বোকা, ভালোই বোকা। কাজে আপনি বোকার মতো ভাবছেন আমাকে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে রাখা যাবে। গোপনে নিরাপত্তা বিভাগে খবর দিয়ে ফেলবেন। নিরাপত্তা কর্মীরা এসে আমাকে ধরে নিয়ে যাবে। এত নিশ্চিত করে কিভাবে বলছো যে আমি বোকা? নিশ্চিত করে আমি আপনাকে বোকা বলছি কারণ আপনার সেক্রেটারি মেয়েটি যে মানুষ না, অসম্ভব বুদ্ধিমত্তা সম্পন্ন নবম পর্যায়ের রোবট, আপনি তা বুঝতে পারেননি। বলো কি? রেফ তার অমিক্রন গান তাক করল। এমরানটি তার তলপেটে ছোট্ট ধাক্কার মতো খেলেন। তার মুখ শুকিয়ে গেল। তিনি পরিষ্কার বুঝতে পারছেন তাকে লক করা হয়েছে। রেফ অমিক্রন গান তার দিকে বাড়িয়ে বলল, এখন এর কাজ শেষ। আপনি অমিক্রন গানটা নিরাপদ জায়গায় তুলে রাখতে পারেন। এমরানটি বললেন, তুমি নিশ্চিত যে মেয়েটি একটি রোবট? হ্যাঁ। বুঝলে কি করে? বুদ্ধি খাটিয়ে বের করেছি। আমার এখানে রোবট দিয়ে রেখেছে কেন? তা তো জানি না। সম্ভবত আপনার উপর খবরদারি করার জন্য একে রাখা হয়েছে। গুপ্তচর বিভাগের কাজ হতে পারে। এই জাতীয় রোবট কারা ব্যবহার করে সেটা না জানলে বলা যাবে না। আগে সেটা বের করতে হবে।
আপনি চাইলে আমি বের করে দেব। এখন আমি কি বলছি মন দিয়ে শুনুন। আপনি নগর নিরাপত্তা বাহিনীকে বলুন যেন এই মুহূর্তে আপনার বাড়ি পাহারার ব্যবস্থা করা হয়। একদল রোবট বাড়ি ঘিরে রাখবে, যেন কোনো মাছিও ঢুকতে না পারে। আমি জীবনে কখনো আমার বাড়ি পাহারার ব্যবস্থা করিনি। আজ হঠাৎ কেন করব? আমি করতে বলছি তাই করবেন। আরও একটি যুক্তি আছে। আপনাকে না জানিয়ে মানুষ পরিচয়ে আপনার বাড়িতে এরা একটি নবম শ্রেণীর রোবট রেখে দিয়েছে। কাজেই ধরে নেওয়া যেতে পারে আপনাকে নিয়ে ভয়াবহ কিছু সমস্যা আছে। নিরাপত্তা আপনি অবশ্যই চাইতে পারেন। আচ্ছা, শেফ নামের অষ্টম পর্যায়ের একটি রোবট আমাকে পালিয়ে যেতে সাহায্য করেছে। আপনি তাকে এ বাড়িতে আনার ব্যবস্থা করুন। বললেই হবে আপনি জিজ্ঞাসাবাদ করতে চান। আচ্ছা, করছি। আমার জন্য গরম কফির ব্যবস্থা করতে বলুন। এমরানটি রেলাকে কফি আনতে বললেন। মেয়েটি সঙ্গে সঙ্গে কফি নিয়ে এলো। সে ভয়ে চোখ তুলে তাকাতে পর্যন্ত পারছে না। একবার এমরানটির দিকে তাকাচ্ছে, আরেকবার রেফের দিকে তাকাচ্ছে। এমরানটি বললেন, রেলা, তুমি কি মানবিক আবেগসম্পন্ন নবম পর্যায়ের রোবট? রেলা স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ। তোমাকে আমার এখানে কে দিয়েছে? গুপ্তচর বিভাগের প্রধান। কি জন্য তোমাকে এখানে রাখা হয়েছে? আমি জানি না কি জন্য রাখা হয়েছে। আমাকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমি যতদূর সম্ভব অল্প বুদ্ধির মানুষদের মতো আচরণ করি। কারণ আপনি আপনার আশেপাশে বুদ্ধিমান মানুষ পছন্দ করেন না। এই জন্য বোকা সেজেছিলে? জি। তুমি কি গুপ্তচর বিভাগের সঙ্গে খবর আদান প্রদান করতে? জি না, আমাকে সেরকম নির্দেশ দেওয়া হয়নি। আমাকে শুধু বলা হয়েছে আপনার উপর লক্ষ্য রাখতে। আমি তাই করেছি। তুমি কি ইচ্ছা করলে এই মুহূর্তে গুপ্তচর বাহিনীর প্রধানের সঙ্গে যোগাযোগ করতে পারবে? পারবো। আমার মধ্যে ব্যবস্থা করা আছে। এখান থেকে যে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ করতে পারবো। রেভ যখন প্রথম এ বাড়িতে ঢুকলো, তার হাতে অমিক্রন গান। তুমি কেন তৎক্ষণাৎ নিরাপত্তা বিভাগের সঙ্গে যোগাযোগ করলে না? যোগাযোগ করলে আমার পরিচয় প্রকাশ হয়ে যেত। আপনার কাছে পরিচয় গোপন রাখতে আমাকে বলা হয়েছে। খুবই ভালো কথা। এখন তুমি গুপ্তচর বাহিনীর প্রধানের সঙ্গে আমার যোগাযোগ করিয়ে দাও। ওর নাম কি নেসরা? স্যার, আমাকে অল্প কিছু সময় দিন। তোমাকে সময় দেয়া হলো। এর ফাঁকে তুমি রেভ ছেলেটির জন্য শুকনো কাপড়ের ব্যবস্থা করো। ও কোন ঘরে থাকবে সেই ঘরটা দেখিয়ে দাও। ও নিশ্চয়ই ক্ষুধার্ত। তার খাবারের ব্যবস্থা করো। এখনই সব করছি। রেভ কফির কাপে চুমুক দিচ্ছে। তাকে সামান্য অস্থির মনে হচ্ছে। কথাবার্তা কি হচ্ছে সে খুব যে মনোযোগ দিয়ে শুনছে তা না। রেলা ইমরানটির দিকে তাকিয়ে বলল, স্যার, গুপ্তচর বিভাগের প্রধানের সঙ্গে যোগাযোগ হয়েছে। আপনি কথা বলুন। চেয়ারে বসে কথা বললেই সে শুনবে? জি স্যার, উনি শব্দ শুনবেন, কোনো ছবি দেখবেন না। ছবি পাঠাবার ব্যবস্থাও কি আছে? জি আছে। স্যার, আমি বোতাম টিপে দিচ্ছি, আপনি কথা বলুন। এমরাটি হাসি হাসি মুখে বললেন, হ্যালো, আমি কার সঙ্গে কথা বলছি? স্যার, আমি নেসরা, গুপ্তচর বিভাগের প্রধান। শুভ সন্ধ্যা নেসরা। জি স্যার, শুভ সন্ধ্যা। খুব শুভ কিন্তু না। বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। আমি যে তোমার সঙ্গে কথা বলছি, এতে তুমি কি আশ্চর্য হচ্ছ না? আমার বাসা থেকে বাইরের জগতের সঙ্গে কখনোই যোগাযোগ করা যাবে না এমন বলা হয়েছিল। আমার ধারণা ছিল সেই ব্যবস্থা আছে। এখন দেখছি তা না। আমার বাড়িতে নবম পর্যায়ের রোবট বাস করছে। দিনের পর দিন বোকা মানুষের নিখুঁত অভিনয় করে যাচ্ছে। খুব নিখুঁত অভিনয় করতে পারেনি। করতে পারলে আপনি ধরতে পারতেন না। তা ঠিক, অভিনয় খুব নিখুঁত হয়নি। এখন তুমি কি দয়া করে একটু ব্যাখ্যা করবে কোন স্পর্ধায় গুপ্তচর বিভাগ এমন একটা কাজ করে? আমি বিজ্ঞান কাউন্সিলের বিশেষ জরুরি অধিবেশন ডাকার ব্যবস্থা করছি। স্যার, এখানে আপনি ছোট্ট একটা ভুল করেছেন। এমন ভয়ঙ্কর অন্যায় একটা কাজ গুপ্তচর বিভাগ এককভাবে কখনোই করবে না। তোমাদের সঙ্গে আর কে কে আছে জানতে পারি? আমরা এই কাজটি অনিচ্ছার সঙ্গে করেছি, বিজ্ঞান কাউন্সিলের বিশেষ অনুরোধে। নিসরা, তুমি খুবই বিস্ময়কর একটা কথা বলছো। স্যার, আমি সহজ সত্য কথা বলছি। বিজ্ঞান কাউন্সিল কেন এ ধরনের পদক্ষেপ নিয়েছে, আমি কি তাদের হয়ে ব্যাখ্যা করব, নাকি আপনি সরাসরি তাদের কাছ থেকে শুনবেন? তোমার ব্যাখ্যা আগে শুনি। পদার্থবিদ্যার যুগান্তকারী কিছু আবিষ্কার আপনি করেছেন। বলা হয়ে থাকে আপনার মতো প্রতিভাবান পদার্থবিদ অতীতে জন্মায়নি। আপনি অল্প কিছুদিন মাত্র কাজ করেছেন, তারপর হঠাৎ সব কিছু থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন। তাতে সমস্যা কি? বিজ্ঞানের ভয়াবহ ক্ষতি হচ্ছে, এটাই সমস্যা। বিজ্ঞান কাউন্সিল এটা নিয়েই চিন্তিত। তারা ধারণা করছে আপনি চুপচাপ ঘরে বসে থাকেন, এটা ঠিক না। আপনি নিশ্চয়ই কিছু না কিছু করছেন। সেই কিছুটা যেন হারিয়ে না যায়,
সেই জন্যই নবম পর্যায়ের একটি রোবট রাখা হয়েছে। সে সবকিছু তার মেমোরি সেলে ঢুকিয়ে রাখবে। তোমার অবগতির জন্য জানাচ্ছি, আমি ছড়া লেখা ছাড়া কিছুই করছি না। আগে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতাম, এখন তাও করি না। স্যার, আমি কি জানতে পারি কেন করেন না? না, জানতে পারো না। আপনি যদি বলেন, তাহলে নবম পর্যায়ের রোবটটা আমরা উঠিয়ে নিয়ে যাব। তার প্রয়োজন নেই। তোমরা কি রেফকে খুঁজে পেয়েছো? এখনো পাইনি। সামান্য একজন মানুষকে তোমরা খুঁজে পাচ্ছ না, ব্যাপারটা কি বিস্ময়কর না? হ্যাঁ, বিস্ময়কর। শেফ নামের যে রোবটটি তাকে দেখাশোনা করত, আমি তার সঙ্গে কথা বলতে চাই। তাকে আমার বাড়িতে পাঠাবার ব্যবস্থা করো। তাকে সেলে বন্দি রাখা হয়েছে। সেখান থেকে তাকে মুক্ত করে আনতে হলে আপনার লিখিত অর্ডার লাগবে। তুমি কাউকে পাঠাও, আমি লিখিত অর্ডার দিয়ে দিচ্ছি। আরেকটি কথা, আমার বাড়ির চারপাশে কঠিন পাহারার ব্যবস্থা করো, যেন একটা মাছিও ঢুকতে না পারে। স্যার, ব্যবস্থা করছি। রেফ লাইব্রেরি ঘরে শুয়ে আছে। ঠান্ডায় তার শরীর কাঁপছে। জ্বর এসে যাচ্ছে। ঘরের বাতি নেভানো। কে যেন ঘরের ভেতর এসে দাঁড়িয়েছে। রেফ চোখ মেলে দেখে শেফ। শেফ কোমল গলায় বলল, তুমি কেমন আছো? ঝুপঝুপ করে বিরামহীন বৃষ্টি পড়ছে। রফিক নৌকার ভেতর চাদর গায়ে গুটিসুটি মেরে শুয়ে আছে। নৌকায় এর আগে রাত কাটিয়েছে বলে মনে করতে পারছে না। সামান্য বাতাস আছে। বাতাসে নৌকা দুলছে। নৌকার দুলুনিটা খারাপ লাগছে না। তবে অন্ধকার খুব চোখে লাগছে। আলো যেমন চোখে লাগে, গাঢ় অন্ধকারও চোখে লাগে। ঘুমিয়ে পড়তে পারলে ভালো হতো। ঘুম আসছে না। খিদে শরীর অবসন্ন লাগছে। প্রায় 14 ঘন্টার মতো হবে সে না খেয়ে আছে। আর বেশিক্ষণ থাকা যাবে বলে মনে হচ্ছে না। তার মাঝে মাঝে ইচ্ছা করছে নৌকা থেকে বের হয়ে খাবারের সন্ধানে যেতে। কোন একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ভাত চাইলে কি তারা দেবে না? এক থালা আগুন গরম ভাত, ভাতের উপর 1 চামচ ঘি। ভাবতে ভাবতে রফিক ঘিয়ের গন্ধ পেল। গন্ধ বিষয়ক হ্যালুসিনেশন হচ্ছে। খালের ভেতর নৌকা বাঁধা। এখানে ঘিয়ের গন্ধ পাওয়ার কোনো কারণ নেই। শুধু ঘিয়ের গন্ধ না, গরম ভাতেরও গন্ধ পাওয়া যাচ্ছে। শেফা তাকে বারবার বলে দিয়েছে সে এসে কিছু না বলা পর্যন্ত যেন রফিক নৌকা ছেড়ে না যায়। শেফার জন্য অপেক্ষা করাটা বোকামি হচ্ছে না তো? মেয়েটা তার সঙ্গে কোনো রসিকতা করেনি তো? রসিকতার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ইয়াসিন সাহেব শুধু শুধু রফিককে মেরে ফেলার চেষ্টা করবেন কেন? সে অপরাধটা কি করেছে? নৌকা প্রবলভাবে দুলে উঠল। কেউ একজন ঝাঁপ দিয়ে নৌকায় উঠেছে। রফিক ধর্মর করে উঠে বসল। নৌকার ছইয়ের মুখ ভারী পর্দায় ঢাকা। পর্দা সরিয়ে শেফা মাথা বের করে বলল, স্যার কেমন আছেন? রফিক বলল, তুমি কি কোনো খাবার এনেছো? শেফা বলল, কলা এনেছি। বসে বসে কলা খান। বাটির মধ্যে মুড়ি আছে। এক গাল মুড়ি নিবেন আর কলায় কামড় দিবেন। পাটালি গুঁড়ো আছে। রফিক বলল, আমি ভাবলাম তুমি বোধহয় ভুলে গেছো। শেফা বলল, আমি শুধু পড়া ভুলে যাই, অন্য কিছু ভুলি না। আপনি কথা না বলে আগে ভালো মতো খেয়ে পেট ভরান। তোমার বাবা কি সত্যি সত্যি আমাকে মেরে ফেলতে চান? হুম, আপনার খোঁজের লোক নেমে গেছে। কি আশ্চর্য কথা! কোনো আশ্চর্য কথা না। এক দুইটা মানুষ বিলে পুঁতে ফেলা বাবার কাছে কিছু না। তুমি যে এখানে এসেছো কেউ জানে? মা জানে। উনি তোমার বাবাকে বলে দেবেন না? না। না কেন? উনি আমাকে খুবই ভালোবাসেন। তোমার বাবাও তো তোমাকে ভালোবাসেন। দুজনের ভালোবাসা দুরকম। আমার জন্য মার ভালোবাসায় আপনি আছেন, কিন্তু বাবার ভালোবাসায় আপনি নাই। এটা কিরকম কথা? কিরকম কথা এটা চিন্তা করতে হবে না। আপনি তাড়াতাড়ি খাওয়া শেষ করেন। কলা কয়টা খেয়েছেন? 2টা। আর একটা খান, তাহলে দানে দানে 3 দান হবে। দানে দানে 3 দান হবে মানে কি? উফ, আপনি এত মানে খুঁজেন কেন? আচ্ছা শুনুন, আপনাকে একটা কলার গল্প বলি। কলার গল্প কি? এক দেশে ছিল একটা সবরি কলা আর ছিল একটা পাতিলেবু। দুইজনের খুবই দোস্তি। একদিন কলা পাতিলেবুকে বলল, আচ্ছা ভাই লেবু, লোকে ভাত খাওয়ার সময় তোদের চিপা দেয়, রস বের করে, তোদের কষ্ট হয় না? তার উত্তরে পাতিলেবু বলল, কষ্ট তো হয়ই, কিন্তু ভাই কলা, লোকজন তোদের খাবার সময় যে বাকল খুলে ন্যাংটো করে ফেলে, তোদের লজ্জা লাগে না? রফিক খাওয়া বন্ধ করে গল্প শুনছে। মেয়েটা যে এত সুন্দর করে গল্প বলতে পারে তাই সে জানত না।
গল্পটা কেমন লাগলো স্যার? ভালো। এই গল্পটা আমি দাদিজানের কাছে শুনেছি। দাদিজানের মতো সুন্দর করে আমি বলতে পারলাম না। দাদিজানের কাছ থেকে আপনি যদি গল্প শুনতেন, তাহলে জীবনে আর কলা খেতে পারতেন না। কেন? নেন্টো করে কলা খেতে আপনার লজ্জা লাগতো। শেফা খিলখিল করে হাসছে। বৃষ্টির শব্দের সঙ্গে হাসির শব্দ মিশে অদ্ভুত শোনাচ্ছে। বাতাসের বেগও বেড়েছে। নৌকা অনেক বেশি দুলছে। শেফা বলল, স্যার উঠুন, এখন চলে যেতে হবে। কোথায় যাব? ডিস্ট্রিক্ট বোর্ডের সড়ক ধরে সোজা দক্ষিণ দিকে যাবেন। 1 মাইলের মতো যাবেন, তখন দেখবেন হাতের ডান দিকে দুটা বিরাট তাল গাছ। তাল গাছ দুটা তা আগেও দেখেছেন। এরার নাম মামা ভাইগনা তাল গাছ। তাল গাছের নিচে দাঁড়ায় সোজা তাকায় দেখবেন কোন বাড়িতে বাতি জ্বলতেছে। ওই বাড়িতে চলে যাবেন। কার বাড়িতে যাব? জালাল খা সাহেবের বাড়ি। ওনার বাড়িতে সারা রাইতে বাতি জ্বলে। জালাল খা সাহেবের জামাই এখনো আছেন। উনি আপনাকে খুব ভালো পান। ওনার সঙ্গে ঢাকায় চলে যাবেন। মামলা ডিসমিস। মামলা ডিসমিস? অবশ্যই মামলা ডিসমিস। বাপজান জালাল খা সাহেবের এলাকায় কিছু করতে পারবে না। সবার এলাকা ভাগ করা। তোমার সঙ্গে আর দেখা হবে না? অবশ্যই দেখা হবে। দেখা হবে এবং বিবাহ হবে। স্যার, আমি ছাত্রী খুব খারাপ, কিন্তু বউ খুব ভালো। আপনার যে মাথায় অসুখ আছে, রাতে বোবায় ধরে চিল্লাফাল্লা করেন, এই অসুখ আমি 2 দিনে সারাই দেব। তুমি নিশ্চিত তোমার সঙ্গে আমার বিয়ে হবে? অবশ্যই। মা স্বীকার পেয়েছেন। আর কোনো চিন্তা নাই। মাকে দেখলে মনে হয় মা এই দুনিয়ার কিছুই বুঝে না। ভয়ে অস্থির হয়ে থাকে। আসলে সবকিছুই তার হাতের মুঠার মধ্যে। মা বাপজানকে এক হাটে কিনে সেই হাটে 10 জনের কাছে বিক্রি করবেন। বাপজান টেরও পাবেন না। বাপজান মনের আনন্দে কাঁচা সুপারি দিয়ে পান খাবেন আর পানের পিক ফেলবেন। হি হি হি। গভীর রাতে ফরহাদ রফিককে দেখে বিস্ময়ে অভিভূত হলো। বিস্ময়ের সঙ্গে যুক্ত হলো আনন্দ। ফরহাদ সাহেবের স্ত্রী তার চাচাতো বোনের বিয়েতে মিশাখালী গিয়েছে। খবর পাঠিয়েছে রাতে ফিরবে না। ফরহাদের কথা বলার কেউ নেই। সে এতক্ষণ একা একা বাংলা ঘরে বসে বৃষ্টি দেখছিল। সে রফিককে দেখে প্রায় চেঁচিয়ে বলল, আপনার একই অবস্থা, বৃষ্টি কাদায় মাখামাখি, ঘটনা কি? কোনো ঘটনা না, আপনার সঙ্গে দেখা করতে এসেছি। দেখা করতে এসেছেন খুবই ভালো কথা। আমি খুবই খুশি হয়েছি যে আপনি দেখা করতে এসেছেন। এমন গণ্ডগ্রামে রাত 1:30টার সময় কেউ যে দেখা করতে আসতে পারে তাই জানতাম না। আপনি চলে যাবেন আর দেখা হবে না। আপনি এসেছেন, আমি খুবই খুশি হয়েছি। আপনাকে একটি প্রস্তাবও দিচ্ছি। আপনিও চলুন আমার সঙ্গে। আপনাকে নিয়ে আমার কিছু পরিকল্পনা আছে। আচ্ছা, পরিকল্পনার কথা পরে বলবো। এখন আপনার গোসলের ব্যবস্থা করি, শুকনা কাপড়ের ব্যবস্থা করি। আজ সারারাত গল্প করব। বাংলা ঘরে শোবার জায়গা হলো। পাশাপাশি দুটা খাট। একটায় রফিক, অন্যটায় ফরহাদ। ফরহাদের হাতে ফ্লাস্ক। সে ফ্লাস্ক ভর্তি চা নিয়ে সত্যি সত্যি সারারাত গল্প করার প্রস্তুতি নিয়েছে। রফিক চাদর মুড়ি দিয়ে শুয়েছে। তাকে দেখে মনে হচ্ছে তার শরীর ভালো নেই। জ্বর আসছে। ঠান্ডাটা তাকে খুব কাহিল করে ফেলেছে। রফিক সাহেব। জি স্যার। আমাকে স্যার বলবেন না। আমি খুবই জুনিয়র একজন শিক্ষক। বয়সেও মনে হয় ছোট হব। আপনি সম্মানিত মানুষ। মানুষ মাত্রই সম্মানিত। আপনি আমার কাছে অনেক সম্মানিত। আপনার অঙ্ক করার দৃশ্য এখনো আমার চোখে ভাসে। ভালো কথা। আপনার কি শরীর খারাপ করেছে? জি না, ঠান্ডা লেগেছে। চোখ বন্ধ করে থাকবেন না। চোখ বন্ধ করে থাকলে মনে হয় ঘুমিয়ে পড়েছেন। আমার প্ল্যান হচ্ছে আজ সারারাত গল্প করা। একটু গরম চা খান, ঘুম কাটবে। রফিকের চা খেতে ইচ্ছা করছিল না। তারপরেও হাত বাড়িয়ে চায়ের কাপ নিতে নিতে বলল, আপনার কাছে একটা প্রশ্ন ছিল, যদি কিছু মনে না করেন। ফরহাদ বিস্মিত হয়ে বলল, মনে করব কেন? যে প্রশ্ন করতে ইচ্ছা হয় করুন। তবে জবাব দিতে পারবো কিনা জানি না। আমার পড়াশোনা পাঠ্যপুস্তকের মধ্যেই সীমাবদ্ধ। প্রশ্নটা বলুন। ওমেগা পয়েন্ট কি? কি পয়েন্ট? ওমেগা পয়েন্ট। ওমেগা পয়েন্টের কথা প্রথম শুনলাম। ওমেগা কি তা জানি, গ্রিক অ্যালফাবেট। এর বেশি তো কিছু জানি না। রফিক বলল, একটা মানুষ কি একই সময়ে দুটা জায়গায় থাকতে পারে? ফরহাদ অবাক হয়ে বলল, একই সময় দুটা জায়গায় একজন মানুষ থাকবে কি করে? আমি নেত্রকোনায় আছি, আবার ঢাকাতেও বাস করছি। এটা কি সম্ভব আপনি বলুন? রফিক কিছু বলল না। নিঃশব্দে চায়ের কাপে চুমুক দিতে লাগলো। ফরহাদ বলল,
আপনার এই অদ্ভুত প্রশ্নগুলির মানে ধরতে পারছি না। এমনি জিজ্ঞেস করলাম, কিছু মনে করবেন না। মনে করার কিছু নেই, তবে প্রশ্ন শুনে অবাক হচ্ছি। আপনার শরীর ভালো তো? এখন একটু ভালো লাগছে। আপনাকে দেখে মনে হচ্ছে না আপনার শরীর খুব ভালো। আপনি বরং এক কাজ করুন, শুয়ে শুয়ে গল্প করুন। এর মধ্যে যদি ঘুম পেয়ে যায় ঘুমিয়ে পড়বেন। জি আচ্ছা। রফিক চায়ের কাপ টেবিলে নামিয়ে রেখে শুয়ে পড়ল। শীতে তার শরীর কাঁপছে। গায়ে লেপ বা কম্বল জাতীয় কিছু দিতে পারলে ভালো হতো। পাতলা চাদরে শীত মানছে না, কিন্তু এখন কম্বল চাইতে লজ্জা লাগছে। রফিক সাহেব। জি। আপনি একই সময়ে দুটা জায়গার একটা বস্তুর অবস্থানের কথা বলছিলেন না? জি। সাবঅ্যাটমিক পার্টিকেলসের বেলায় সম্ভব। কোয়ান্টাম মেকানিক্স এরকম বলে। কোয়ান্টাম মেকানিক্স অবশ্যই আমার বিষয় না। আমি পড়াই অ্যাপ্লাইড ফিজিক্স। কোয়ান্টাম মেকানিক্স আমার কাছে সবসময় খানিকটা অস্পষ্ট এবং ধোঁয়াটে মনে হয়। তবে অঙ্কে আপনার যে অসাধারণ দখল, কোয়ান্টাম মেকানিক্স হয়তো আপনার ভালো লাগবে। এই বিষয়ে কি আপনি পড়াশোনা করতে চান? জি, চাই। আমি আমার সাধ্যমতো আপনার জন্য করব। আমি আপনাকে কথা দিচ্ছি। কোয়ান্টাম মেকানিক্স কি একটি বস্তুর একই সময়ে দুই জায়গায় থাকার কথা বলে? হ্যাঁ, বলে। শুধু তাই না, কোয়ান্টাম মেকানিক্স আরও অদ্ভুত সব কথা বলে। যেমন ধরুন, আপনি একটা বন্দুক নিয়ে গুলি করবেন। গুলিটা টার্গেটে লাগলো। আগে গুলি করতে হবে, তারপর গুলিটা টার্গেটে লাগবে। প্রথমে কজ, তারপর ইফেক্ট। কোয়ান্টাম মেকানিক্স বলে ইফেক্ট আগে হতে পারে। টার্গেটে প্রথম গুলি লাগলো, তারপর গুলি ছোড়া হলো। শুনতে অদ্ভুত লাগছে না? জি, লাগছে। কোয়ান্টাম মেকানিক্স প্যারালাল ইউনিভার্স সম্পর্কেও বলে। আমরা ধরেই নিয়েছি আমাদের একটাই পৃথিবী, একটাই জীবন। কোয়ান্টাম মেকানিক্স বলে ঘটনা তা না। একটা পৃথিবীর মধ্যে আছে অসীম পৃথিবী। আমাদের একটা জীবনের মধ্যেই অসীম সংখ্যার জীবন। সব একই জায়গায় ঘটে যাচ্ছে। এটাই হলো প্যারালাল ইউনিভার্স। সব একসঙ্গে ঘটে যাচ্ছে, কিন্তু একটার সঙ্গে অন্যটার যোগ নেই। যেমন ধরুন, আমরা যেখানে বাস করছি সেখানে হিটলার পরাজিত হয়েছেন, মিত্রশক্তি জয়লাভ করেছে। আবার আরেকটা ইউনিভার্স আছে যেখানে হিটলার জয়লাভ করেছে। একটা জগৎ থেকে আরেকটা যাবার বুদ্ধি কি? যাবার কোনো বুদ্ধি নেই, কোনো উপায় নেই। উপায় থাকলে তো সর্বনাশ হয়ে যেত, সব লণ্ডভণ্ড হয়ে যেত। প্রকৃতি কঠিন নিয়মের মধ্যে চলে। লণ্ডভণ্ড বিষয়টাই প্রকৃতির অপছন্দ। সময় ব্যাপারটা কি আপনি জানেন? ফরহাদ ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আমি জানি না, তবে এই বিষয়ে খুব ভাষা ভাষা জ্ঞান। শুধু এইটুকু জানি, সময়কে আমরা যেভাবে দেখছি সময় আসলে সেরকম না। আমাদের কাছে সময় নদীর মতো বয়ে যাচ্ছে। আমাদের আছে অতীত, বর্তমান, ভবিষ্যৎ। সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুড়ো হচ্ছি। বিজ্ঞানের কাছে সময় বয়ে চলার ব্যাপারটা হাস্যকর। বয়ে চলা মানে হচ্ছে গতি। তাহলে সময়ের গতিটা কি? বিজ্ঞান সময়কে আলাদা করে দেখে না, স্পেসের সঙ্গে মিলিয়ে দেখে। বিজ্ঞানীরা বলেন স্পেস টাইম। এটা আবার মাধ্যাকর্ষণের সঙ্গে যুক্ত। মাধ্যাকর্ষণের একটা পর্যায়ে সময় থেমে যাবে। যেমন ধরুন ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর। এখানে সময় থেমে আছে। এর চেয়ে ভালো আমি বলতে পারবো না। রফিক বলল, ইমরানটি বলতে পারবেন? ফরহাদ বিস্মিত হয়ে বলল, কে বলতে পারবেন? ইমরানটি। উনি কে? উনি একজন বিজ্ঞানী। ওনার গবেষণার বিষয় ব্ল্যাক হোল। আমি তো তার নামই শুনিনি। ফরহাদ অবাক হয়ে তাকিয়ে আছে। রফিক বলল, আমার খুব ঘুম পাচ্ছে। যদি কিছু মনে না করেন আমি ঘুমিয়ে পড়ি। আপনার শরীর কি বেশি খারাপ লাগছে? জি। আমাকে একটা লেপ বা কম্বল দিতে পারবেন? খুবই শীত লাগছে। শেফকে বললেই হবে, সে ব্যবস্থা করবে। ফরহাদ বলল, শেফ কে? রফিক বিড়বিড় করে বলল, শেফ অষ্টম ধারার রোবট, খুবই ভালো। ও আচ্ছা। রফিকের হাত পা কাঁপছে। সে অতি দ্রুত নিঃশ্বাস ফেলতে শুরু করেছে। রফিক বিছানা থেকে মাথা তুলে ঘোর লাগা গলায় বলল, শেফ, তুমি কোথায়? গল্পতরু চ্যানেলে এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ূন আহমেদের বৈজ্ঞানিক কল্পকাহিনী ওমেগা পয়েন্ট এর চতুর্থ পর্ব। উপন্যাসটি আপনাদের কাছে কেমন লাগছে তা আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিন। যারা গল্পতরু চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এখনও সাবস্ক্রাইব করেননি কিন্তু নিয়মিত শুনছেন অথবা নতুন শুনছেন, তাদেরকে অনুরোধ করছি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
আর সাথে বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।